সেই ডায়মন্ড হারবার মডেল হচ্ছে লুঠের মডেল। ডায়মন্ড হারবার মডেল হচ্ছে রোহিঙ্গাদের মডেল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যিনি এতদিন ধরে বড় বড় লেকচার মেরে এসছেন সেই কুণালবাবু এখন অভিনয় করতে নেমেছেন। উনি কদিন আগে ওই অভিনেতা অভিনেত্রীদের নিয়ে খুব মন্তব্য করছিলেন। আমার মনে হয় ওই অভিনেতা অভিনেত্রীদের কাছে গিয়ে উনি ক্লাস টাস করেছেন। রাজনীতি করতে গেলে সব দলেই চোর, ছেঁচোর, চোর, জোচ্চোর সব আছে। বিজেপি কি ধোয়া তুলসী পাতা বা তৃণমূল কি ধোয়া তুলসী পাতা, সিপিএম কংগ্রেস কেউ ধোয়া তুলসী পাতা নয়। কিন্তু বিজেপি এমন একটা রাজনৈতিক দল যারা চোর, জোচ্চোর, এদেরকে কোনোদিনও বরদাস্ত করে না। তৃণমূল কংগ্রেস সম্পূর্ণভাবে মৌলবাদী ও রোহিঙ্গাদের উপর নির্ভরশীল একটা দল। এটা আমি বলছি না, এটা মানুষ বলছে। আপনার আমার পকেটের টাকা, ট্যাক্সের টাকা, সাধারণ মানুষের টাকা, আজকে সেই টাকা খরচা করে খেলা মেলা হচ্ছে, আজকে সমস্ত দান খয়রাতি হচ্ছে। কি আগামী দিনে বাংলায় সনাতনের সরকার গঠন হতে যাচ্ছে। 2025 শুরু হতে না হতেই তৃণমূলের ভেতর থেকে নব্য এবং আদির যে ছেদ তা কিন্তু আমরা রীতিমতো দেখতে পাচ্ছি। একদিকে যেমন আরাবুল ইসলাম, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অতি ঘনিষ্ঠ, যাকে একাধিকবার দল থেকে সাসপেন্ড করা হয়েছে, এবং তার সাথে একেবারে শওকত মোল্লার যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে। এবং অপরদিকে আমরা দেখলাম শান্তনু সেন, যাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুবই ঘনিষ্ঠ, এবং ডায়মন্ড হারবারে যে সেবাশ্রয় কর্মসূচি করা হচ্ছে সেখানে গুরু দায়িত্ব তাকে দেওয়া হলো। এই মুহূর্তে আমাদের সাথে আছে অরিজিৎ দা। তোমার বাংলা হ্যান্ডে আমি স্বাগত জানাচ্ছি। যে প্রসঙ্গের দিকে যাচ্ছি, একটা জল্পনা ছিলই 2025 শুরু না হতে রাজ্যে নতুন রাজনৈতিক দল আসতে চলেছে। কোথাও কি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এই অনুগামীদেরকে নিয়ে রাজনৈতিক দল তৈরি করবে? কারণ আমরা আগেই স্পষ্ট হয়েছে যে স্বাস্থ্যমন্ত্রীকে তিনি একটা চ্যালেঞ্জ করছেন। নিজের এলাকায় তিনি স্বাস্থ্য শিবির করে, ডাক্তারদের সাথে বৈঠক করে, সেবাশ্রয় কর্মসূচি করে, কখনো বা ডায়মন্ড হারবার মডেল, কোথাও কি স্পষ্ট যে সেই নতুন দলটা, রাজনৈতিক দল, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে আসতে চলেছে? দেখুন, সব থেকে বড় কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেল তৈরি করবেন গোটা রাজ্যে নতুন দল তৈরি করে, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ক্ষমতা দখলের লড়াইয়ে নেমেছেন, মুখ্যমন্ত্রী হবেন বলে নেমেছেন, বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ক্ষমতাটাকে হস্তান্তর করার চেষ্টা করছেন, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়েরই পুরোটা সেট আপ গেম, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে পুরোটাই গট আপ গেম, সেটা তো আমরা বলতে পারবো না, ওনারা ভালো বলতে পারবেন। কিন্তু আমি একটা কথা বলতে পারি জোর দিয়ে, যে ডায়মন্ড হারবার মডেল বলে যেটাকে বারবার তুলে আনা হয় সমাজ মাধ্যমে বা সংবাদ মাধ্যমে, সেই ডায়মন্ড হারবার মডেল হচ্ছে লুঠের মডেল। ডায়মন্ড হারবার মডেল হচ্ছে রোহিঙ্গাদের মডেল। ডায়মন্ড হারবার মডেল হচ্ছে খুন খারাপি, জোচ্চুরি, বোমাবাজির মডেল, যেখানে এক একটা শিল্পের নাম হচ্ছে আরাবুল ইসলাম, শওকত মোল্লা, জাহাঙ্গীর। সব থেকে উল্লেখযোগ্য বিষয় আপনাকে জানতে হবে যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যিনি এতদিন ধরে বড় বড় লেকচার মেরে এসছেন, সেই কুণালবাবু এখন অভিনয় করতে নেমেছেন। উনি কদিন আগে ওই অভিনেতা অভিনেত্রীদের নিয়ে খুব মন্তব্য করছিলেন। আমার মনে হয় ওই অভিনেতা অভিনেত্রীদের কাছে গিয়ে উনি ক্লাস টাস করেছেন। এই টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে একবার অরূপ বিশ্বাস বা স্বরূপ বিশ্বাস বা যারা ইন্ডাস্ট্রিতে বিভিন্ন সময় যাতায়াত করেন, তাদের সাথে মন্ত্রী যারা আছেন রাজ্যের বা সংস্কৃতি দপ্তরের যারা আছেন, তাদের সাথে মনে হয় কুণালবাবুর একটু ওঠা বসা হচ্ছে, কারণ নিশ্চয়ই উনি ইন্টারেস্টেড হয়ে পড়েছেন অভিনয় কী করে করে। কারণ এই সমস্ত অভিনয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে ওনার কী সম্পর্ক এটা সবাই জানে। এবং উনি যে অভিনয়টা করছেন এই শান্তনু সেনকে কেন্দ্র করে বা বিভিন্ন আর্টিস্টদেরকে কেন্দ্র করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো কথা অন্যের মুখ থেকে শুনবো না, এই ধরনের আলোচনা বিষয় নিয়ে আমি একটাই কথা বলবো যে কুণালবাবু যত কম কথা বলবেন তত মানুষ বেশি খুশি হবে। কারণ কুণালবাবু যখনই কোনো কথা বলেন তখনই মনে হয় যে কুণালবাবু বলেছিলেন সারদাকাণ্ডে সবথেকে বড় বেনিফিশিয়ারির নাম, সেই নামটা বারবার চলে আসছে। এবং উল্লেখযোগ্যভাবে আবারও বলছি, উনি এমন একজন ব্যক্তিত্ব, উনি কার্যত ট্রেটার, উনি নিজেও দলকে বিড়ম্বনায় ফেলেছেন, নিজের দলকে, এবং উনি কারুরই না। শুনুন, রাজনীতি করতে গেলে সব দলেই চোর, ছেঁচোর, চোর, জোচ্চোর সব আছে। বিজেপি কি ধোয়া তুলসী পাতা বা তৃণমূল কি ধোয়া তুলসী পাতা, সিপিএম কংগ্রেস কেউ ধোয়া তুলসী পাতা নয়। কিন্তু বিজেপি এমন একটা রাজনৈতিক দল যারা চোর, জোচ্চোর, এদেরকে কোনোদিনও বরদাস্ত করে না। দলের মধ্যে যদি কেউ খারাপ কাজ করে তাকেও সেন্সার করতে ছাড়ে না, বা দল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করতে ছাড়ে না। কিন্তু তৃণমূল কংগ্রেস সম্পূর্ণভাবে, এই তৃণমূল কংগ্রেসে যারা চুরি, জোচ্চুরি, রাহাজানি করে অভ্যস্ত যে সমস্ত নেতারা, তাদেরকে তৃণমূল কংগ্রেস বেশি প্রায়োরিটি দেয়। দেখুন, আজকে জ্যোতিপ্রিয় মল্লিক, সে ছাড়া পেল এতদিন বাদে, তৃণমূল আনন্দে নাচছে। আরে জ্যোতিপ্রিয় মল্লিক তো অভিযুক্ত, তিনি অভিযুক্ত, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক যে দুর্নীতিতে অভিযুক্ত হয়েছেন, কোর্টের কাছে প্রমাণ না থাকলে উনি এত বছর জেল খাটলেন কেন? পার্থ চ্যাটার্জি এত বছর জেল খাটলেন কেন? আমার কথা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, আমি উইথ ডিউ রেসপেক্ট বলছি, উনি যদি এতটাই নির্দোষ হন, ওনার বিরুদ্ধে যদি কোনো
আজকে বিভিন্ন অভিযোগ উঠে আসছে, এই লিপস অ্যান্ড বাউন্স বলুন, এই লটারি দুর্নীতি বলুন। আমার কথা হচ্ছে উনি যদি এতটাই নির্দোষ হয়ে থাকেন, ওনার তদন্তকে ফেস করতে ভয় কিসের? উনি কলকাতায় ডাকলে যাবেন, বাইরে ডাকলে যাবেন না কেন? উনি যদি নির্দোষ হন তাহলে উনি যাবেন না কেন? আমার খুব পরিষ্কার কথা, উনি কি করবেন, উনি কি করতে চাইছেন, উনি কিভাবে নতুন দলের একটা প্ররোচনামূলক পরিস্থিতি তৈরি করতে চাইছেন কিনা সেগুলো জেনে আমাদের কোনো লাভ নেই। 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় আসন্ন। তৃণমূল কংগ্রেস ইজ আ রিজেক্টেড পার্টি। এই ভাগীরথীর জলে যে তৃণমূলের নেতারা বলেছিল না যে সনাতনীদেরকে বিসর্জন দেবে, আমি বলছি গণতান্ত্রিক পদ্ধতিতে এই বাংলার, এই রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে 2026 সালে ওই ভাগীরথীর জলে বিসর্জন দেবে। আর শুনে রাখুন, আর একটা কথা বলে রাখি, এই বাংলায় যে রোহিঙ্গাদের দাপট বেড়েছে, এই বাংলায় যে জঙ্গিদের দাপট বাড়ছে, জঙ্গিদের স্লিপার সেল ধরা পড়ছে বিভিন্ন জায়গায়, ভূপতিনগর থেকে খাগড়াগড় থেকে শুরু করে এই গুলশান কলোনির মতো জায়গা, তার পেছনে তৃণমূল কংগ্রেসের অবদান না থাকলে কখনো এইভাবে এতটা বাড়াবাড়ি হতো না। এবং ইন্ডিজোটের সঙ্গী আপনার অধীর চৌধুরী নিজে স্বীকার করেছেন যে যে কোনো দিন বাংলাদেশিরা দাবি করতে পারে মালদা মুর্শিদাবাদ। যদিও এটা আমরা পাত্তা দিই না, হাস্যকর ব্যাপার, বাংলাদেশের অত ক্ষমতা নেই সেটা সবাই জানে, কিন্তু বাংলাদেশ কেন দাবি করতে পারে? কারণ সেখানে রোহিঙ্গাদের দাপট বেড়েছে। সেটাই হয়তো অধীরবাবু বলতে চেয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জোট সঙ্গী কংগ্রেসের নেতা। তো আমি এটাই বলবো যে এই বাংলার বুকে সম্পূর্ণভাবে রোহিঙ্গাদের যদি কেউ মদত করে থাকে, জঙ্গিদের স্লিপার সেলকে মানে বাধা দিয়ে না থাকে, মানে তাদেরকে জঙ্গিদেরকে গ্রেফতার না করে থাকে, সেটা একমাত্র তৃণমূল কংগ্রেসের সরকার। তারা জঙ্গিদেরকে অ্যারেস্ট করে না, বরং জঙ্গিদের বিরুদ্ধে বা এই বাংলাদেশের রোহিঙ্গা মৌলবাদীদের বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে গ্রেপ্তার করার জন্য রাজীব কুমার প্রেস কনফারেন্স করে। আমি বলছি যারা প্রতিবাদ করছে তাদের বিরুদ্ধে রাজীব কুমার প্রেস কনফারেন্স করছে। রাজীব কুমার একটা প্রেস কনফারেন্স করে বলুন যে এই বাংলায় যত জঙ্গি থাকবে, যারা থাকবে, যারা রোহিঙ্গা মৌলবাদী থাকবে, আমরা তাদেরকে গ্রেপ্তার করব। কই রত্না বিশ্বাস গ্রেপ্তার হয়নি? যে বলেছিল ডুপ্লিকেট ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে দেবো। সুতরাং আমি আবার বলছি, তৃণমূল কংগ্রেস সম্পূর্ণভাবে মৌলবাদী ও রোহিঙ্গাদের উপর নির্ভরশীল একটা দল। এটা আমি বলছি না, এটা মানুষ বলছে, এবং বিভিন্ন সমাজ মাধ্যমে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী যারা রত্না বিশ্বাসের মতো তারাই প্রমাণ করে দিচ্ছে। কিন্তু দাদা, কোথাও গিয়ে 2026-এর আগে অনুব্রত মণ্ডল ছাড়া পেয়ে যাচ্ছেন, জামিন পেয়েছেন, জ্যোতিপ্রিয় মল্লিক গতকাল জামিন পেলেন, পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়ে গেলেন। কোথাও কি একটা কেন্দ্রীয় যে ইডি রয়েছে, তদন্তকারী সংস্থা রয়েছে, তাদের গাফিলতি রয়েছে? তারা উপযুক্ত প্রমাণ দেখাতে পারছে না, সেজন্যই তো এতদিন দীর্ঘদিন জেল খাটার পরেও তৃণমূলের এই নেতারা ছাড়া পেয়ে যাচ্ছে, জামিন পেয়ে যাচ্ছে। দেখুন, সবথেকে বড় কথা, রাজ্যের এজেন্সিরা, যারা এই রাজ্যে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করতে এলে তাদেরকে গ্রেপ্তার করে, আপনার মনে আছে তো সিবিআই অফিসারদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। রাজীব কুমারকে তদন্তে আনার জন্য যখন কেন্দ্রীয় সংস্থা আসে, আমি যদি খুব ভুল না হই, রাজ্য পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছিল। আপনাকে বুঝতে হবে, এই রাজ্যের সরকার, রাজ্যের পুলিশ, তারা একই সারিতে একই রেখায় চলছে, এবং এক রেখায় চলছে শুধু তাই না, তারা দুর্নীতির বিরুদ্ধে কোনো মুখ খুলছে না। তো আপনাকে বুঝতে হবে, কেন্দ্রীয় সংস্থা যখন কোথাও তদন্ত করে, তারা সবসময় যে নিজের মতো করতে পারে তা নয়, তাদেরকে রাজ্য সরকারের সাহায্য দরকার হয়। সেখানে রাজ্য সরকার সম্পূর্ণভাবে দুর্নীতিবাজদেরকে বাঁচানোর চেষ্টা করছে, সেখানে কেন্দ্রীয় এজেন্সিকে বেগ পেতে হচ্ছে। আমি বিশ্বাস করি, এবং হ্যাঁ, আমি কখনোই বলবো না যে কেন্দ্রীয় এজেন্সির সব অফিসার একদম মানে ওয়াকিবহাল বা ঠিক কাজ করছেন। কোর্টের নজরেও অনেক অফিসার দোষী সাব্যস্ত হয়েছেন বিভিন্ন সময়। তাদের কেউ হয়তো ক্ষমতার কাছে তারা মাথা নিচু করেছেন, তবে সামগ্রিকভাবে কেন্দ্রীয় সংস্থা কখনোই বেইমানি করবে না। তারা অবশ্যই মানুষের স্বার্থে কাজ করবে বলে আমি বিশ্বাস করি, এবং আগামী দিনে এর ফল অত্যন্ত ভয়ঙ্কর হতে যাচ্ছে শাসক দলের জন্য। আপনি দেখে যান, 2026টা তৃণমূলের খুব একটা ভালো যাবে বলে আমাদের কাছে যা ইনপুট আছে, খুব একটা ভালো যাবে না। কারণ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা নেত্রী তারা অত্যন্ত দুর্নীতিপরায়ণ, এবং আগামী দিনে এই সমস্ত চাপা দেওয়া দুর্নীতি সেগুলো বেরোবেই। এবং আপনাকে মনে রাখতে হবে যে এই যে আজকে দিনের পর দিন আপনি বিভিন্ন শিক্ষা দুর্নীতি বলুন, স্বাস্থ্য দুর্নীতি বলুন, কদিন আগে সিরিঞ্জ দুর্নীতি, মানে এই স্যালাইন দুর্নীতি, আপনাকে বুঝতে হবে রাজ্যের কোন জায়গাটায় তৃণমূল কংগ্রেস মানুষকে ফিডব্যাক দিতে পেরেছে, কোনো জায়গায় দিতে পারেনি। আজকে যে কোনো দুর্নীতির খাতে যে টাকা উদ্ধার হচ্ছে, যে টাকাগুলো ইনকাম করছে ওরা বা ইডি যে টাকা উদ্ধার করছে, সেই পরিমাণটা কিন্তু খুব একটা কম নয়, হিউজ পরিমাণ। আজকে আপনার আমার পকেটের টাকা, ট্যাক্সের টাকা, সাধারণ মানুষের টাকা, আজকে সেই টাকা খরচা করে খেলা মেলা হচ্ছে।
আজকে সমস্ত দান খয়রাতি হচ্ছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই রাজ্যে কোনো শিল্প বা ভালো কোনো জিনিস আজকে শিক্ষা বলুন, শিল্প বলুন, স্বাস্থ্য বলুন, সেটাকে প্রতিষ্ঠা করতে পারেনি। আপনি শিল্প নিয়েই বলুন না, কত কিছু মমতা বন্দ্যোপাধ্যায়, তেলে ভাজা শিল্প, কাশফুলের বালিশ শিল্প, এগুলো দিয়ে মানুষের জীবন চলবে, পেট চলবে। মমতা বন্দ্যোপাধ্যায় কি এটাই মানুষকে উদ্বুদ্ধ করতে চাইছেন? প্রতি বছর আমরা দেখি কোটি কোটি টাকা খরচ করে রাজ্য সরকারের তরফ থেকে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন করা হয়। বহু উদ্যোগপতিরা আসেন, স্পেনে যাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে গিয়ে তারা উদ্যোগপতিকে ধরে আনছেন, কিন্তু কোথাও তো শিল্প হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি না। আপনি ভুল বলছেন, আপনি সম্পূর্ণ ভুল বলছেন। আপনি দেখতে পাচ্ছেন না, সেটা আপনার ফল্ট, আপনার চ্যানেলের ফল্ট। মমতা বন্দ্যোপাধ্যায় সবথেকে বড় শিল্পপতি আমার নজরে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম এই পৃথিবীতে একজন খেলোয়াড়কে শিল্পপতিতে পরিণত করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পপতিতে পরিণত করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে, যিনি ক্রিকেটার ছিলেন। আমরা ছোটোবেলা থেকে খেলা দেখতাম, আমার খুব ফেভারিট প্লেয়ার, ফেভারিট ক্যাপ্টেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই সৌরভ গাঙ্গুলিকে শিল্পপতিতে রূপান্তরিত করেছেন। আমরা কি দেখলাম? সৌরভ গঙ্গোপাধ্যায় শিল্পপতি রূপে অবতীর্ণ হয়ে আসছেন, কিন্তু অন্যান্য দেশের যারা ইনভেস্টার বা ভারতবর্ষের যারা ইনভেস্টার বা বাইরের, আজকে বলুন না, আপনাকে বুঝতে হবে যে বিভিন্ন দেশ বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে। আপনি অন্যান্য রাজ্য দেখুন, টাটা চলে যাচ্ছে অন্য রাজ্যে, ইনফোসিস চলে যাচ্ছে অন্য রাজ্যে, বিভিন্ন কোম্পানি আজকে বাংলা ছেড়ে দিয়ে পালাচ্ছে। কেন? কেন পালাচ্ছে? কারণ বাংলায় শুধুমাত্র শিল্প করতে গেলেই চাঁদা দাও, টাকা দাও, শুধু তোলাবাজি, শুধু আপনার ওই চুন বালি সিমেন্ট ফেলতে গেলেও তাদেরকে ঘুষ দিতে হয়, টাকা দিতে হয়। আপনাকে সিন্ডিকেট রাজ, এই সিন্ডিকেট রাজের জন্য শিল্পপতিরা পালাচ্ছে। সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায় তার অবসর ভবিষ্যতে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শিল্পপতি হিসেবে আত্মপ্রকাশ করেছেন, সেটা সৌরভ গঙ্গোপাধ্যায় বলতে পারবেন। আমি ওনাকে তো 1 টাকা দামে 350 একর জমি লিজেও দেওয়া হয়েছিল, যদিও হাইকোর্টে গিয়ে সেটি ধাক্কা পেয়েছে, কিন্তু 6 মাস অতিক্রান্ত হয়ে গেছে, কোথাও শিল্প তৈরি হয়নি। এবার বাম আমলেও আমরা দেখেছিলাম যে সৌরভ গঙ্গোপাধ্যায় ঝাড়গ্রামের দিকে তাকে কিছু জায়গা দেওয়া হয়েছিল বাম সরকারের তরফ থেকে, সেখানে তিনি খেলাকে আগে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক শিল্প বানাবেন, স্টেডিয়াম বানাবেন, কিছুই তো হলো না। দেখুন, যদি সৌরভ গঙ্গোপাধ্যায় ভালো কোনো পজিটিভ কিছু করতে পারতেন, আমি নিজে বিজেপি মুখপত্র হওয়ার সাথে সাথে আপনাদের ক্যামেরাতেই আমি প্রথম বলছি, আমি একজন টেবিল টেনিস প্লেয়ার, তো আমি নিজেও খেলোয়াড় হিসেবেও আমি সেই সত্তার দিক থেকে আমি খুব সাপোর্ট করব তাকে। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় বাম আমলে তিনি বরাবরই বাম ঘনিষ্ঠ একজন মানুষ ছিলেন, তার পরিবারও, এবং পরবর্তীকালে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তার একজন মানুষ হিসেবে খুব ভালো পরিচয় তো হতেই পারে। কিন্তু দেখুন, আমার খুব পরিষ্কার কথা যে সৌরভ গঙ্গোপাধ্যায় কোনো শিল্পপতি নন, ডিরেক্ট বলছি। ওনাকে এই ধরনের জিনিস আগে বামেরাও তাকে সেই ফেসিলিটি দিয়েছিল, কোনো লাভ হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ও দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সম্পূর্ণভাবে সৌরভ গাঙ্গুলির ইমেজকে ব্যবহার করে ভোট ব্যাংকের স্বার্থে কাজে লাগাতে চাইছে। ভোট ব্যাংকের স্বার্থে শিল্পটাকে ওরা ব্যবহার করতে চাইছে। সৌরভ গঙ্গোপাধ্যায় কোনোদিনও ওই জিনিসটাতে কখনোই পজিটিভ রেজাল্ট আনতে পারবে বলে আমরা এটা বিশ্বাস করি না, এবং তিনি আগেও পারেননি, তিনি ফেলিওর। আর সবথেকে বড় কথা, সৌরভ গাঙ্গুলি ছাড়া আর কোনো শিল্পপতি নেই ভারতবর্ষে, এটা মনে হয় আপনার? আজকে যারা তাজপুর বন্দরের দায়িত্ব দেয় আদানিকে, আর তাদেরই সাংসদ কৃষ্ণনগরের নেত্রী মহুয়া মৈত্র আদানি গোষ্ঠীকে আক্রমণ করে বসে, হ্যাঁ, দর্শন হীরা নন্দানির গোষ্ঠীর হয়ে সমর্থনে, তো আমি তো এটা বলছি না, তারই প্রাক্তন বন্ধু জয় অনন্ত দেহাত রায় এই অভিযোগ করেছেন। আমি উইথ রেকর্ড আপনাকে এটা বলে দিলাম যে আপনি একটু চেক করে দেখে নেবেন, জয় অনন্ত দেহাত রায়। তো আমি এটাই বলতে চাই যে দেখুন, আমি আবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণভাবে তিনি একটা অ্যাসেটের জন্ম দিয়েছেন। আপনি দেখেছেন কাল না পরশু তার এক দুই সম্পদ আমি বলি, একদিকে আছেন কল্যাণবাবু, একদিকে আছেন অখিলগিরি। সেই কল্যাণবাবু উপরাষ্ট্রপতিকে অসম্মান করেছিলেন, আর এই অখিলগিরি আপনাকে আমি হাতে গুনে বলে দিচ্ছি আজকে, এই অখিলগিরি মাননীয় রাষ্ট্রপতি ভারতবর্ষের দ্রৌপদী মুর্মু, তার রূপ, তাকে কেমন দেখতে, কদর্য ভাষায় একজন মহিলা রাষ্ট্রপতিকে অসম্মান করেছেন। ভারতবর্ষের সবচেয়ে বড় সম্মানীয় পদ সেই রাষ্ট্রপতিকে অসম্মান করেছেন অখিলগিরি। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এর থেকে কি প্রমাণ করতে চাইছে যে তারা কত বড় ভারত বিরোধী,
এটা তো প্রমাণ করার দরকার নেই। আমরা জানি তৃণমূল কংগ্রেস সম্পূর্ণভাবে তারা জেহাদিদের বিরুদ্ধে কথা বলে না, তারা যারা ভারতবর্ষের পক্ষে কথা বলে, যারা রোহিঙ্গা মৌলবাদীদের, বাংলাদেশের রোহিঙ্গা মৌলবাদীদের বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধে তৃণমূল সরকারের পুলিশ রাজীব কুমার প্রেস কনফারেন্স করে। তো সুতরাং আমি বলছি, এই অখিলগিরি মহিলা রেঞ্জার অফিসারকে অকথ্য ভাষায় গালাগাল দিয়েছেন। আবার দুদিন আগে, গতকাল না আর এর একদিন আগে একটা বাজে মন্তব্য করেছেন। হ্যাঁ, তো আমি একটাই কথা বলছি যে অখিলগিরির মতো নেতা, হুমায়ুন কবিরের মতো নেতা, জয়ন্ত সিংয়ের মতো নেতা, হামিদুর রহমানের মতো নেতা, শওকত মোল্লা, জাহাঙ্গীর, শাহজাহান, তারপর আপনার আরাবুল ইসলাম, অনুব্রত মণ্ডল, যত লিডার আছে আমি বলছি এই ধরনের যারা অ্যাসেট তৃণমূলের, যারা ওই ভোট ব্যাংকটাকে সিকিওর করে বা তৃণমূলকে এলাকা গিফট করে, ভোটের দিনকে এলাকা কবজা করে। তো আমি একটাই কথা বলবো, তৃণমূল কংগ্রেসের কোনো বৈধতা আছে বলে আমি বিশ্বাস করি না, মানুষের মনে গ্রহণযোগ্যতা আছে বলে। সম্পূর্ণভাবে ওরা ক্ষমতায় টিকে থাকার জন্য যে নোংরা খেলা রচনা করেছে, এবং এই টোটাল যে ব্যাপারটা আপনি বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো দল তৈরি করতে পারেন কি না, এটা সম্পূর্ণভাবে একটা আইওয়াস। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে দুর্নীতির তদন্ত শুরু হয়েছে, যে কোনো দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হতে পারেন কেন্দ্রীয় এজেন্সির হাতে। সেটা থেকে বাঁচার জন্য হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা মানুষ বলছে, নানান রকম ছলনা ও স্ক্রিপ্টের আশ্রয় নিচ্ছেন। কিন্তু এই স্ক্রিপ্টেড রচনাতেও অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেস ছাড় পাবে বলে এটা আমরা বিশ্বাস করি না। শেষের সেদিন বড়ই ভয়ঙ্কর বলে একটি কথা আছে। এবং আপনি জেনে রাখুন যে বাংলায় যে রোহিঙ্গাদেরকে আশ্রয় দেওয়ার প্রক্রিয়া শাসক দল শুরু করেছে ভোট ব্যাংকের স্বার্থে, ভোট ব্যাংকের রাজনীতির স্বার্থে, সেটা খুব বেশি দিন চলবে বলে আমরা বিশ্বাস করি না। এবং 2026 সালে তৃণমূল কংগ্রেস সহ সম্পূর্ণ এই মৌলবাদী রোহিঙ্গা জিহাদিদের পতন হবে। সৌরভ গাঙ্গুলির যে জনপ্রিয়তা রয়েছে, তাকে শাসক শিবির সবসময় ব্যবহার করে আসছে, নাকি ব্যক্তিগত কোনো স্বার্থ রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়? সেটা তো সৌরভ গাঙ্গুলি বলতে পারবেন। উনি না, দেখুন, অনেক আর্টিস্ট আছে, অনেক ক্রিকেটার আছে, অনেকেই রয়েছেন তারা অ্যাডভার্টাইজমেন্ট করেন ইনকামের জন্য, সেটা তার ব্যক্তিগত জায়গা। কিন্তু আমার কথা হচ্ছে সৌরভ গাঙ্গুলি কিসের স্বার্থে, কী স্বার্থে, যদিও এখন তিনি আর নিজে ক্রিকেটার নন, তিনি যাই বোর্ডের সাথে যুক্ত থাকুন বা যাই করুন, আমার সেটা পরের কথা, কিন্তু তিনি ক্রিকেটার নন, তিনি এখন ম্যাচ খেলছেন না ডেলি বেসিক। তো তিনি তার ভবিষ্যতে কি বেছে নেবেন, কি করবেন, সেটা নিয়ে আমার মন্তব্য করা উচিত না। তার কোনো পার্সোনাল, যে বাম সরকারদের অতি ঘনিষ্ঠ ছিল, আবার তৃণমূলের আমলেও দেখছি তৃণমূল ঘনিষ্ঠ, যাহাই বাম তাহাই তৃণমূল। আপনি বলুন, সৌরভ গঙ্গোপাধ্যায় নয় বাম ঘনিষ্ঠ ছিল, তৃণমূলেরও ঘনিষ্ঠ এখন, কিন্তু সেটা আপনারা বলছেন। কিন্তু আপনি বলুন রেজ্জাক মোল্লা, যে বলেছিল হেলে ধরতে পারে না, কেউটে ধরতে গেছে, তো সে তো তৃণমূলের মন্ত্রী হয়েছে। আপনি বলুন সিদ্দিকুল্লাহ চৌধুরী, কে ছিলেন? বামেদের ঘনিষ্ঠ নেতা ছিলেন। আপনি বলুন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, দিল্লিতে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আক্রমণ চালিয়েছিল, তৃণমূলের সম্পদ। সুতরাং তৃণমূল কংগ্রেস সম্পূর্ণভাবে আপনাকে বুঝতে হবে যে এই যে একটা ভ্যান্ডেটিক পলিটিক্স চলছে, সম্পূর্ণভাবে ভ্যান্ডেটিক পলিটিক্স, অর্থাৎ এই যে মেকি রাজনীতিটা তৃণমূল কংগ্রেস গোটা ভারতবর্ষের বুকে তৈরি করেছে, যে বিজেপি হচ্ছে মানুষের শত্রু, বা বিজেপি হচ্ছে, মানে চেষ্টা করেছে করার যে বিজেপি হচ্ছে দেশবিরোধী। ভারতীয় জনতা পার্টি কোন দিন দেশদ্রোহী মন্তব্য করেছে? ভারতীয় জনতা পার্টি কবে জাতীয় পতাকা তোলেনি বামেদের মতো? ভারতীয় জনতা পার্টি কবে নেতাজি সুভাষচন্দ্র বসুকে অসম্মান করেছে? কবে বিবেকানন্দকে অসম্মান করেছে? কবে মহাত্মা গান্ধীকে অসম্মান করেছে? আমি বারবার বলছি, দেখুন, নেতাজি সুভাষচন্দ্র বসুকে যদি কেউ সম্মান দিয়ে থাকে, সেটা একমাত্র নরেন্দ্র মোদীজি। উনি এত বড় স্ট্যাচু করে দিয়ে আজকে ভারতবর্ষের বুকে নেতাজিকে যে সবথেকে বড় সম্মানটা দিয়েছেন, যে ভারতবর্ষের হৃদয়ে নেতাজি রয়েছেন, সেটা অন্য কোনো রাজনৈতিক দল, কংগ্রেসও দেয়নি। আর কংগ্রেস বলুন, তৃণমূল বলুন, সিপিএম বলুন, ওদের কথা বাদ দিন। এখানে কেরলে বামফ্রন্ট বলছে যে প্রিয়াঙ্কা গান্ধীর প্রচারে জামাতিরা নাকি সাহায্য করেছিল। এটা আমি বলছি না, কেরলের বামফ্রন্ট বলছে, বিভিন্ন মিডিয়া দেখাচ্ছে। তা আপনি কার কথা শুনবেন? এটা তো আর বিজেপি বলছে না। সেই বামফ্রন্টের সীতারাম ইয়েচুরির সাথে দিল্লিতে বসে মমতা বন্দ্যোপাধ্যায়রা ফিশ ফ্রাই খাওয়া সেটিং অপোজিশন বৈঠক করে, সোনিয়া গান্ধী মাঝখানে তত্ত্বাবধানে, সোনিয়া গান্ধীর তত্ত্বাবধানে মিটিং হয়, রাহুল গান্ধীর তত্ত্বাবধানে মিটিং হয়। সুতরাং যাহাই বাম তাহাই তৃণমূল, তাহাই কংগ্রেস। বাম তৃণমূল কংগ্রেস একই সারিতে বিদ্ধ,
এবং একই মালার এক একটা রত্ন। আমি শুধু এটুকুই বলতে চাই, এবং ইন্ডি জোট সেই কারণেই মানুষের কাছে পরাজিত হয়েছে, এবং ভারতীয় জনতা পার্টির সরকার আগামী দিনে এই বাংলাতেও গঠন হতে চলেছে। এবং আরেকটি কথা আপনাদের বলে দিই, এই বাংলায় শুধু নয়, গোটা ভারতবর্ষে আপনারা দেখেছেন যে এত বছর পরে পূর্ণ মহাকুম্ভের যে স্নান, পূর্ণ স্নান বলুন বা সনাতনের যে হুঙ্কার, সনাতনের যে ঐতিহ্য, সেটা যে আবারও জেগে উঠেছে, সেটাতে কিন্তু তৃণমূল কংগ্রেস ভীত সন্ত্রস্ত। আপনাকে বুঝতে হবে, লক্ষ কোটি লোকের ভিড়, জনসমাগম সম্পূর্ণভাবে ভারতকে অন্য রূপ দিয়েছে। তাতে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বসে শঙ্কিত হয়ে পড়েছেন, কারণ এই যে যোগী আদিত্যনাথ, নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এই যে আয়োজন, এই যে সনাতন ধর্মকে ভারতবর্ষে প্রতিষ্ঠা যেভাবে হয়ে আছে, সনাতন ধর্ম তাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, সেই জায়গাটা মেনটেন করার জন্য যোগী আদিত্যনাথ ও নরেন্দ্র মোদীজি যে প্রয়াস করেছেন, যে চেষ্টা করেছেন, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় ও জেহাদিরা, মানে এই মমতা বন্দ্যোপাধ্যায় ও রোহিঙ্গা, তাদের যে মানে বাংলাদেশের যে মোহাম্মদ ইউনুস বা রোহিঙ্গা জেহাদিদের যারা সমর্থক, এই মোহাম্মদ ইউনুস সহ, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল, বলছি যে তৃণমূল কংগ্রেস যারা বাংলায় ক্ষমতায় আছে, আমি বলছি না মমতা বন্দ্যোপাধ্যায় জেহাদিদের সমর্থক, একবারও বলছি না, আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস, যারা জেহাদিদের বসবাস দেখেও খাগড়াগড় গুলশান কলোনিতে তারা চুপচাপ করে বসে থাকে, রোহিঙ্গাদের দেখেও, সেই তৃণমূল কংগ্রেস, মোহাম্মদ ইউনুস সহ যারা, তারা কিন্তু ভীত সন্ত্রস্ত। মহাকুম্ভের এই যে সন্ন্যাসী, এই যে সাধুরা, যারা সনাতন ধর্মকে, রত্ন সম্ভারকে এগিয়ে নিয়ে চলেছেন, ঐতিহ্যকে বহন করেছেন, সেটা দেখে কার্যত তৃণমূল কংগ্রেস সহ ইন্ডি জোটের একাধিক শরিকরা ভীত সন্ত্রস্ত। এবং আমরা মনে করি আগামী দিনে বাংলায় সনাতনের সরকার গঠন হতে যাচ্ছে। অবশ্যই সনাতন মানে শুধু হিন্দু নয়, সনাতন মানে হচ্ছে সেখানে সকল ধর্মকে সকল সম্মান দিয়ে, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাইকে সম্মান দিয়ে ভালোবেসে এক করে রাখা। কিন্তু সনাতনীরা নিজেদের অহংকার, ঐতিহ্য, নিজের কর্তব্য সব কিছুই তারা ধরে রাখবে, পালন করবে, এবং সনাতন ধর্মকে কখনো অসম্মান করতে আমরা দেব না। যেটা মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার করেছেন সনাতন ধর্মকে অসম্মান, সেটা আমরা কখনোই দেব না। দেখুন, তৃণমূল কংগ্রেসের এক সর্বোচ্চ নেত্রী, আমি নাম বলবো না, তিনি হয়তো একবার বলেছিলেন যে গরু দুধ দেয় তার লাথি খেতেও আমরা রাজি। তো কিন্তু আমরা একটা কথা বলি, বাংলায় কোনো রকম মৌলবাদের রাজনীতি আমরা করতে দেব না। তাতে রাজীব কুমার যতই ভয় দেখান মানুষকে গ্রেফতার করার, বাংলায় মৌলবাদের মাথাচাড়া দেওয়ার রাজনীতি বিজেপি যতদিন বাংলায়, ভারতবর্ষে আছে, সেটা আমরা করতে দেব না। নমস্কার। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।